চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট, যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। 2 দশকের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন ফল, ন্যায্য নম্বর দিয়ে সততা দেখিয়েছে সরকার। রেজাল্টের এই বিপর্যয়ে অস্বস্তিকর মন্তব্য শিক্ষা উপদেষ্টার। সরকারকে সবাই ব্যতিব্যস্ত রেখেছে যেন নির্বাচন করতে না পারে, মন্তব্য মির্জা ফখরুলের। রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামের ব্যবহার চান না সানাউদ্দিন। রাষ্ট্র নির্বাচনের ভোট গ্রহণ শেষ, স্বচ্ছতা নিয়ে প্রশ্নবিদ্ধের সুযোগ নেই। চাকসুর 24টি পদে শিবির প্যানেলের নিরঙ্কুশ জয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেডের 2টি কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে বিমান বাহিনী, নৌবাহিনী সহ ফায়ার সার্ভিসের 17টি ইউনিট। বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে ইপিজেডের অ্যাডামস ক্যাপ ও আব্দুল হামিদ টেক্সটাইল কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বিমান বাহিনী, নৌবাহিনী সহ ফায়ার সার্ভিসের 17টি ইউনিট। ফায়ার সার্ভিস জানিয়েছে, কারখানায় 2টির 7ম ও 8ম তলায় স্টোর রুম, সেখানে কোনো শ্রমিক ছিল না। স্টোর রুম থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের। দুপুরে খাবারের বিরতির সময় আগুন লাগায় নিচতলায় কর্মরত শ্রমিকেরা দ্রুতই বের হতে সক্ষম হন। দর্শক, চট্টগ্রাম ইপিজেডের ঘটনাস্থলে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি মিরাজ হোসেন গাজী, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মিরাজ, আপনি কারখানাটিতে আগুন নেভানোর তৎপরতা সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। কনক, আসলে এই চট্টগ্রাম ইপিজেডের যে অ্যাডামস ক্যাপ নামের যে কারখানাটি, সেই কারখানায় কিন্তু অগ্নিকাণ্ড ঘটনার পর এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে একেবারে পুরো ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। প্রথমে উপরের দিকে 6 তলার দিকে আগুন লাগে, এটি আমরা জানতে পেরেছি প্রাথমিকভাবে। এরপরে কিন্তু 6 তলা থেকে 7 তলা 5 তলাতেও আগুন ছড়িয়ে পড়ে এবং আমরা যখন এসেছি বিকেলের দিকে তখনও আসলে 6 তলা 5 তলা এবং 7 তলায় এই পর্যন্ত আগুন ছিল। কিন্তু এখন সময় যত যাচ্ছে, আগুন এই কিছুক্ষণ আগে 10-15 মিনিট আগে নিচতলা থেকে আগুন কিন্তু পুরো ভবনটি এখন বলা চলে আগুনে দাও দাও করে জ্বলছে। নিচতলা থেকেও দেখা যাচ্ছে যে আগুন সেখানে জ্বলছে এবং নিচতলায় এটি একটি যেহেতু রাসায়নিক পদার্থ ছিল এবং কিছু দাহ্য পদার্থ, অতি দাহ্য পদার্থ ছিল, মেডিকেল ইকুইপমেন্ট তৈরির একটি কারখানা ছিল যেটা আমরা জানতে পেরেছি। এবং নিচতলায় তাদের স্টোর রুম বা গোডাউন ছিল, প্রাথমিকভাবে স্থানীয়রা সেটি বলছেন। যে কারণে সেখানে যখন আগুন লাগে তখন আসলে একেবারে পুরো দাও দাও করে আগুনটি কিন্তু জ্বলছে এবং ফায়ার সার্ভিস কর্মীরা, সেনাবাহিনীর সদস্যরা এবং নৌবাহিনীর সদস্যরা, পুলিশ সদস্যরা তারা চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মকভাবে। কিন্তু আগুনের তীব্রতা এতটাই বেশি এবং পুরো ভবনটি যেহেতু এখন দাও দাও করে জ্বলছে, যে কারণে এই আগুন নিয়ন্ত্রণের জন্য আসলে ফায়ার সার্ভিসের এখন পর্যন্ত যে কয়টা টিম চারদিক থেকে তারা চেষ্টা করছেন কাজ করতে। তাদের যেই রিজার্ভ বা ইমার্জেন্সি বা তাদের যেই পানি থাকে তাদের যে গাড়িতে, সেই পানিগুলোও কিন্তু তাদেরকে ব্যবহার করে ফেলতে হচ্ছে এবং দূর থেকে পাইপলাইনের মাধ্যমে পানি আনার চেষ্টা করা হচ্ছে। তবে আগুনের তীব্রতা যেহেতু বেশি, উপরের দিকেও আগুন ছড়িয়ে গেছে, সেই ক্ষেত্রে উপরের দিকে কিন্তু এখন আর পানি ছিটিয়ে সেখানে পানি পৌঁছানোটাও সেইভাবে এই দুই পাশ থেকে সেটি কিন্তু সম্ভব হচ্ছে না। এবং ফায়ার সার্ভিস কর্মীরা তারা চেষ্টা করছেন সাধ্যমতো। আমরা দেখতে পাচ্ছি যে তারা একেবারে গ্রুপ হয়ে প্রাণপণ যেটিকে চেষ্টা করা বলে, তারা চেষ্টা করছেন পানি যাতে ভেতরে অন্ততপক্ষে পৌঁছানো সম্ভব হয় সেই বিষয়টি তারা চেষ্টা করছেন। এবং এখন পর্যন্ত হতাহতের ঘটনা আমাদের কাছে কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি। অর্থাৎ দুপুরে যখন কারখানায় আগুনের সূত্রপাত হয় 2টার আগে অথবা পরে 1:45 বা 2:15 এই সময়ের মধ্যে, যেটি স্থানীয়ভাবে আমরা জানতে পেরেছি, সেই সময়টা আসলে খাবারের বিরতি, দুপুরের খাবারের বিরতি ছিল বলে জানা গেছে। আর ভেতরে তখন কেউ আটকা পড়েছিল কিনা বা যেহেতু আগুন উপরের দিকে লাগে তখন হয়তো জানার পরে নিচের দিকে যারা থাকবেন তারা হয়তো বের হতে আসতে পেরেছেন কিনা সেই তথ্য আসলে অফিসিয়ালি বা কর্তৃপক্ষ থেকে আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। তবে আশপাশের কারখানা যারা ছিলেন এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেটি বলেছেন যে দুপুরের সময় আগুন উপরের দিক থেকে লাগার কারণে ওই সময় ভেতরে আসলে আটকা পড়ার বিষয় তারাও আসলে তেমন কিছু বলতে পারছেন না। তবে নিশ্চয়ই প্রাণহানির ঘটনা অপ্রত্যাশিত, নিশ্চয়ই কেউ সেটি আশা করে না। তবে আগুনে পুরো ভবনটি যে এখন একেবারে দাও দাও করে জ্বলছে সেটি
আমরা দেখতে পাচ্ছি এবং আমাদের বাংলা ভিশনে সেই দুপুর থেকে চেষ্টা করছি আমরা সরাসরি সম্প্রচার করার জন্য চট্টগ্রাম ইপিজেড থেকে এই অ্যাডামস ক্যাপ কারখানা যেটি সেই কারখানায় অগ্নিকাণ্ডের এই মিরাজ আপনাকে ধন্যবাদ। 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় এবারে পাশ করেছে 58.83% পরীক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে 69,097 জন। গতবারের চেয়ে এবার পাশের হার কমেছে 19%। জিপিএ 5ও নেমে এসেছে অর্ধেকে। রেজাল্টের এই বিপর্যয় অস্বস্তিকর বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার। বৃহস্পতিবার প্রকাশিত এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া 12,35,000 পরীক্ষার্থীদের মধ্যে পাশ করেছে 7,27,960 জন। সব বোর্ড মিলিয়ে পাশের গড় হার 58.83%। এ বিষয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা ডক্টর সিআর আবরার জানিয়েছেন, এবারের ফল অস্বস্তিকর হলেও এই ফল দিয়ে সততা প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থীরা যে ফল পাওয়ার যোগ্য তাই পেয়েছে। বোর্ড ভিত্তিক ফলে সবচেয়ে বেশি পাশ করেছে ঢাকায়, পাশের হার 64.62। এক বছরের ব্যবধানে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী 77,000 কমেছে। এবার 345টি কলেজ থেকে শতভাগ পাশ করলেও 202টি কলেজ থেকে একজনও পাশ করেননি। এইচএসসির ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জড়ো হতে থাকেন শিক্ষার্থী ও অভিভাবকেরা। 2 বছর অক্লান্ত পরিশ্রমের পর কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা। তবে এবছর প্রশ্নপত্রের পদ্ধতিতে পরিবর্তন আসায় শিক্ষার্থীদের রেজাল্টও তুলনামূলক খারাপ হয়েছে বলে মনে করেন অভিভাবকেরা। প্রশ্নের ধরন ও খাতা দেখায় পরিবর্তনের কারণে জিপিএ 5ও কমে এসেছে বলে মনে করেন শিক্ষকেরা। এবছর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে মোট পরীক্ষার্থী ছিল 2,514 জন, যার মধ্যে পাশ করেছে 2,434 জন আর জিপিএ 5 পেয়েছে 986 জন। যেরকম ভুল ছিল, আনপ্যাটার্ন ছিল, আমরা এক্সামের টাইমে অনেক বেশি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। যা রেজাল্ট করছি তাই আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। রেজাল্ট নিয়ে অনেক টেনশনে ছিলাম, তো যাক আলহামদুলিল্লাহ। লাস্ট যে পরীক্ষাগুলো হয়েছে এটা প্রশ্নের প্যাটার্নটা একটু ইজি ছিল, আর দিস ইয়ার যে প্রশ্নগুলো হয়েছে, প্রশ্নটা আসছে এগুলো একটু চেঞ্জ। প্রশ্নের সাথে অ্যাডজাস্ট করতে তাদের কিছু হয়েছে বা প্রশ্ন তারা বুঝতে পারেনি, এই ধরনের একটা ব্যাপার ছিল। কিছু প্রশ্নে ভুল ছিল, এটা আমি যেতে চাই না। আসলে প্রকৃত মেধার মূল্যায়নই হয়েছে। এদিকে রাজধানীর বাইরেও আজ প্রকাশ হয়েছে 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল। তবে এবছর পাশের হার কমেছে কুমিল্লা বোর্ডে। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাশের হার 48.86%। জিপিএ 5-এ এগিয়ে রয়েছে মেয়েরা। এই তথ্য জানান কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ শামসুল ইসলাম। এই শিক্ষা বোর্ডে 5টি প্রতিষ্ঠান থেকে শতভাগ পাশ করলেও 9টি প্রতিষ্ঠানের একজনও পাশ করেননি। ফলাফল বিপর্যয়ের বিষয়ে কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রফেসর রুনা নাসরিন জানিয়েছেন, কেন্দ্র ও ভেন্যু পরিবর্তন হওয়ায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ ও সঠিকভাবে উত্তরপত্র মূল্যায়নের কারণে ফলাফল এমন হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাশের হার 52.57%। জিপিএ 5 পেয়েছে 6,097 জন। গতবারের তুলনায় কমেছে পাশের হার ও জিপিএ 5 পাওয়ার সংখ্যা। ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার 51.54%। এই বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় 75,855 জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এর মধ্যে পাশ করেছে 39,096 জন। ফলাফল ভালো করতে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ ম্যানেজিং কমিটির সম্মিলিতভাবে কাজ করতে হবে বলেও জানান ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার 51.86। জিপিএ 5 পেয়েছে 1,602 জন। এবারও দিনাজপুর শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার ফলাফলে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। পাশের হার 57.49। জিপিএ 5 পেয়েছে 6,260 জন পরীক্ষার্থী। এই বোর্ডে শতভাগ পাশ করেছে 11টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এবার শতভাগ ফেল করেছে 43টি কলেজের শিক্ষার্থী। বরিশালে এবার পাশের হার 61.57%। এই বোর্ডেও ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। যশোর বোর্ডে এবছর গড় পাশের হার 50.20%। জিপিএ 5 পেয়েছে 5,995 জন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে সবাই ব্যতিব্যস্ত রেখেছে যেন নির্বাচন করতে না পারে। দেশ বাঁচাতে জনগণ আগে নির্বাচন চায়, অথচ কিছু দল নির্বাচন পেছানোর পায়তারা করছে। প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি। ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নে সকালে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জানান, জনগণ পিআর পদ্ধতি বোঝে না। নির্বাচন হলে, সরকার গঠন হলে সব সমস্যা সংসদে আলোচনা করা যাবে। এ সময় বিএনপির আমলে ঠাকুরগাঁও ও দেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আবারও ধানের শীষে ভোট চাইলেন বিএনপির এই নেতা। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, পিছনে কোন লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোন মানে আসতে পারে? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য,
নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করব না, মানুষ কোনো আপোষ করবে না। এই জন্য এখন সব পিয়ার বাদ দিয়ে আসেন, সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে, মানুষ যাকেই ভোট দিবে তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, তারা সরকার গঠন করবে। বাকি সবাইকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। বিএনপি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী রাজনৈতিক দল হলেও রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামের ব্যবহারকে সমর্থন করে না, জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। চট্টগ্রামের পটিয়ায় আল জামায়াতুল আরবিয়াতুল ইসলামিয়া জিরি মাদ্রাসা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, দেশে দীর্ঘদিন ইসলাম বিরোধী আওয়ামী লীগ সরকার ছিল, তাদের পতন হয়েছে। রাজনৈতিক দলের সাথে ইসলাম লেখা থাকলেই ইসলামের মালিক হওয়া যায় না। তিনি বলেন, নির্বাচনের আগে কোনো দল লেবাস পরিবর্তন করেছে। দলীয় উদ্দেশ্য হাসিল ও ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামের ব্যবহার বন্ধ করতে হবে বলেও জানান বিএনপির এই নেতা। বিএনপি ইসলামের মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক দল। রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য, দুনিয়াবী উদ্দেশ্য হাসিলের জন্য, শুধুমাত্র ক্ষমতায় আরোহণের জন্য যেন আমরা ধর্মের ক্ষতি না করি। নির্বাচনের আগে কোনো দল হয়তো লেবাস পরিবর্তন করবে, কেউ কেউ হয়তো বলবে যে এখানে এই মাঠে ভোট না দিলে ইসলাম পাওয়া যেতে হবে, নাউজুবিল্লাহ। কেউ বলে যে আল্লাহ নারাজ হবে, কেউ বলে ওখানে ভোট দিলে নবীজি ভোট পাবে। এই সমস্ত বেদাতি, এই সমস্ত শিরকি কথাবার্তা যেন কেউ না বলে। আদেশ জারি সহ 3টি শর্ত না মানলে জাতীয় নাগরিক পার্টি জুলাই সনদে স্বাক্ষর করবে না বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই সনদের বাস্তবায়ন এবং দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সংসদে সম্মেলনে এই কথা জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, আইন ভিত্তি ও আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া সনদে স্বাক্ষর করলে মূল্যহীন হবে। বলেন, সংস্কার প্রস্তাবে কিছু দলের কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট রয়েছে, এটা থাকতেই পারে। তবে এনসিপির দাবি ছিল নোট অফ ডিসেন্ট নিয়ে গণভোট হবে। জনগণ পক্ষে ভোট দিলে জুলাই সনদ অনুমোদিত হবে। পরবর্তী সংসদে যারা কনস্টিটিউশনাল পাওয়ারে যাবে তারা সনদ অনুযায়ী সংবিধান সংস্কার করবে। পুরো প্রক্রিয়ার মূল জায়গায় থাকবে অর্ডার। এই আদেশের ভিত্তিতে গণভোট হবে এবং পুরো প্রক্রিয়া এগোবে। জুলাই ঘোষণাপত্রে প্রতারণা হয়েছে অভিযোগ করে তিনি বলেন, যার অর্থ নেই এমন আরেকটি ঘটনার সাক্ষী হতে চায় না এনসিপি। জুলাই সনদের আইনি ভিত্তি বা যে অর্ডার জারি করার কথা বলা হচ্ছে, সেই অর্ডার জারির আগে স্বাক্ষর সেটা কিন্তু কেবলমাত্র সেরিমনিয়াল, সেটা আনুষ্ঠানিকতা। আমরা ওই আইনি ভিত্তি ছাড়া এবং অর্ডারের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া আমরা যদি সনদে স্বাক্ষর করি সেটা মূল্যহীন হবে এবং পরবর্তীতে সরকার অর্ডার আসলে কিসের প্রেক্ষিতে দিবে, কোন কি টেক্সট থাকবে সেই নিশ্চয়তা আমরা পাচ্ছি। সেই বিষয়টা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা জুলাই সনদে স্বাক্ষরের যে অনুষ্ঠান বা যে আয়োজনটা চলতেছে সেখানে আমরা নিজেরা অংশীদার হব। জুলাই সনদে অবশ্যই আইনি ভিত্তি প্রদান করতে হবে এবং সেই আইনি ভিত্তির মধ্য দিয়ে সামনে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এখনো পর্যন্ত অনেকগুলো জায়গাতে অস্পষ্টতা রয়ে গেছে। আমরা মনে করি অস্পষ্টতা রেখে, জাতিকে অন্ধকার রেখে কোন ঐক্যবদ্ধ প্রক্রিয়া সফলতার মুখ দেখতে পারে না। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ, শুরু হয়েছে গণনা। সকাল 9টায় নির্ধারিত সময় শুরু হয় ভোট গ্রহণ, বিকেল 4টায় শেষ হয়। ভোটাররা উৎসবমুখর পরিবেশে সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দেন। শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। তবে আঙুলের অমোচনীয় কালি উঠে যাওয়ার অভিযোগ ছিল তাদের। অমোচনীয় কালি উঠে যাওয়ায় সুষ্ঠু ভোট নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের প্রার্থীরা। এদিকে প্রশাসনের অসহযোগিতার কথা বলেছেন ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী। 17টি কেন্দ্রে ভোট গ্রহণ হয়েছে। রাকসুতে 23টি পদে ছাত্রদল ও শিবির সমর্থিত 12টি প্যানেল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়েছেন 247 জন। এর মধ্যে ভিপি পদে 18, জিএস পদে 13 ও এজিএস পদে 16 জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে র্যাব, পুলিশ ও বিজিবির প্রায় 3000 সদস্য মোতায়েন রয়েছে।
রাকসু নির্বাচনের খবর সংগ্রহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী পরিতোষ চৌধুরী আদিত্য। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। আদিত্য, ভোট গণনার সর্বশেষ খবর আমাদেরকে জানাবেন। কনক, আপনি জানেন যে আজকে সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখন ফলাফল ঘোষণার পালা। আমাদেরকে যতটুকু জানানো হয়েছিল যে 6টার দিকে ফলাফল ঘোষণা শুরু হবে, তবে এখনও পর্যন্ত ফলাফল ঘোষণা শুরু হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে জয়েন্ট একটি স্ক্রিন বড় পর্দা একটা দেওয়া হয়েছে, যে এই বড় পর্দার মাধ্যমে সরাসরি বাইরে যারা শিক্ষার্থী রয়েছে তারা সেই ফলাফল সরাসরি দেখতে পাবে। আর এর আগে যে সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত যে ভোট গণনা শুরু হয়েছে, এর মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির পরস্পর বিরোধী অনেক অভিযোগ করেছেন। বিশেষ করে যে বহিরাগতরা ভিতরে প্রবেশ করা হয়েছে এবং যে অমোচনীয় যে কালি রয়েছে সেই কালির বিরুদ্ধেও তারা কিন্তু পরস্পর বিরোধী অভিযোগ করেছে এবং কিছু কিছু কেন্দ্রে শিক্ষকদের অসহযোগিতার অভিযোগ করেছে ছাত্র শিবির। এবং ছাত্রদলের যে ভিপি প্রার্থী রয়েছেন এবং জিএস প্রার্থী রয়েছেন, তারা বিকেলে সংবাদ সম্মেলন করেছেন এবং সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন যে যারা সনাতন ধর্মাবলম্বী যারা শিক্ষার্থী আছেন, গতকাল রাতে তাদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে। পাল্টাপাল্টি বিপরীত দিক থেকে অভিযোগ পাওয়া গেছে যে ছাত্রদলের পক্ষ থেকে তারা অভিযোগ যে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা বহিরাগতদের নিয়ে এসে ভিতরে প্রবেশ করানো হয়েছে। সকাল থেকে অভিযোগ এবং পাল্টা অভিযোগের মধ্যে কিন্তু শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হয়েছে। ক্যাম্পাসের পরিস্থিতি যদি আমি একটু বলতে চাই, এখন শান্তিপূর্ণ অবস্থায় রয়েছে, বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। আর এখনও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এই ছিল সর্বশেষ সংবাদ। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দীর্ঘ 44 বছর পর আবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসুর নেতৃত্বে ফিরেছে ইসলামী ছাত্র শিবির। সংগঠনটির সমর্থিত প্যানেল সাম্প্রতিক শিক্ষার্থী জোট এই প্রার্থীরা 26টি পদের মধ্যে ভিপি জিএস সহ 24টি পদে নির্বাচিত হয়েছে। ভোর 4:30টায় সপ্তম চাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। 24টি পদেই ছাত্র শিবিরের প্যানেলের নিরঙ্কুশ জয় হয়েছে। ভিপি পদে ছাত্র শিবিরের মোহাম্মদ ইব্রাহিম হোসেন 7,983 ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের প্যানেলের সাজ্জাদ হোসেন পেয়েছেন 4,374টি ভোট। জিএস পদে ছাত্র দলের সাফায়েতকে হারিয়ে নির্বাচিত হয়েছে শিবিরের সাইদ বিন হাবিব। অন্যদিকে এজিএস পদে ছাত্র শিবিরের সাজ্জাদ হোসেনকে হারিয়ে বিজয়ী হয়েছে ছাত্র দলের প্রার্থী আইয়ুব রহমান। এছাড়াও খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক স্বতন্ত্র প্রার্থী। চাকসুর ইতিহাসে ছাত্র শিবির সবশেষ জয়ী হয়েছিল 1981 সালে। বুধবার সকাল 9:30 থেকে বিকেল 4টা পর্যন্ত কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে উৎসবের আমেজে ভোট দেন শিক্ষার্থীরা। জুলাই আগস্ট হত্যায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছে প্রসিকিউশন। আজ 3 জনের বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করে এই আবেদন করে প্রসিকিউশন। যুক্তিতর্ক উপস্থাপনকালে চিফ প্রসিকিউটর বলেছেন, শেখ হাসিনা ছিল অপরাধের নিউক্লিয়াস। তিনি সকল অপরাধীদের প্রাণভ্রমরা ছিলেন। তাই 1400 জনকে হত্যার দায়ে 1400 বার ফাঁসি দেয়া দরকার, কিন্তু বাস্তবে সেটা সম্ভব নয়। অন্তত একবার ফাঁসি দেয়াই হবে যুক্তিযুক্ত। তবে অপর আসামি ও রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সাজার বিষয়ে ট্রাইব্যুনাল সিদ্ধান্ত নেবে। এই মামলায় সোমবার আসামি পক্ষ তাদের যুক্তি উপস্থাপন করবে। এদিকে চাংখারপুলে 6 জনকে হত্যা মামলায় আজ অবশিষ্ট সাক্ষ্য প্রদান করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এছাড়াও আশুলিয়া হত্যা মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী সোমবার পর্যন্ত দিন ধার্য করেছে ট্রাইব্যুনাল 2। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট। তারুণ্যের ভাবনা শীর্ষক পরামর্শ সভা হয়েছে রংপুরে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রংপুর 3 আসনে মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু এই কর্মসূচি পালন করে। দুপুরে জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে এতে উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। খাগড়াছড়িতে বিএনপির রাষ্ট্র সংস্কারের 31 দফা বাস্তবায়নে লিফলেট ও ধানের শীষে প্রচারণা চালিয়েছে জেলা মহিলা দল। উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি কোহেলি দেওয়ান ও সাংগঠনিক সম্পাদক তাহমিনা সিরাজ সীমা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার লাকসামে লিফলেট বিতরণ করা হয়েছে। এই সময় ধানের শীষে ভোট চেয়ে জনসংযোগ চালান কেন্দ্রীয় বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম।
31 দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক হয়েছে মোংলায়। দিকরাজ এলাকায় এতে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লায়ন শেখ। বিভাগ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা ও গণসমাবেশ হয়েছে ফরিদপুরে। সকালে সর্বস্তরের মানুষের ব্যানারে এতে বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগ বাস্তবায়ন আন্দোলনের সমন্বয়ক আবরার নাদিম ইতুর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আলতাফ হোসেন সহ অন্যরা। গাইবান্ধায় স্থানীয় প্রেস ক্লাব ভবন সম্প্রসারণের কাজের উদ্বোধন হয়েছে। সকালে শহরের কাচারি বাজার প্রেস ক্লাব চত্বরের 2য় তলার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদ। শিক্ষা সংস্কারের সেমিনার হয়েছে চাঁদপুরের কচুয়ায়। দুপুরে উপজেলার ডক্টর মনসুর উদ্দিন মহিলা কলেজে এতে প্রধান অতিথি ছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন। 174তম বিশ্ব অ্যানেস্থেশিয়া দিবস উদযাপন হয়েছে ময়মনসিংহে। দিবসটি উপলক্ষে সকালে র্যালি বের করা হয়, পরে হয় আলোচনা সভা। প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম ফেরদৌস। নরসিংদী সরকারি কলেজের উদ্যোগে প্রায় 250 কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। দুপুরে কলেজ মাঠে এতে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ ভুইয়া। রাঙ্গামাটির বড়কল উপজেলার সীমান্তবর্তী ছোট হরিণা এলাকায় মানবিক সহায়তা ও মতবিনিময় সভা করেছে বিজিবি। উপস্থিত ছিলেন বিজিবি ছোট হরিণা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইমরুল কায়েস মেহেদি। কুড়িগ্রামের রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ রামজীবন কুন্ডু ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমানের বিদায়ী সংবর্ধনা হয়েছে কলেজ চত্বরে। অধ্যক্ষ আলহাজ শাহ আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চট্টগ্রাম ইপিজেডে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট, যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনী। 2 দশকের মধ্যে এইচএসসিতে সর্বনিম্ন ফল, ন্যায্য নম্বর দিয়ে সততা দেখিয়েছে সরকার। রেজাল্টের এই বিপর্যয়ে অস্বস্তিকর মন্তব্য শিক্ষা উপদেষ্টার। সরকারকে সবাই ব্যতিব্যস্ত রেখেছে যেন নির্বাচন করতে না পারে, মন্তব্য মির্জা ফখরুলের। রাজনৈতিক উদ্দেশ্যে ইসলামের ব্যবহার চান না সানাউদ্দিন। রাকসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ, স্বচ্ছতা নিয়ে প্রশ্নবিদ্ধের সুযোগ নেই। চাকসুর 24টি পদে শিবির প্যানেলের নিরঙ্কুশ জয়। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।